হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেডিবির নার্সিং অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নাজমা সুলতানা বর্ণালী, বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার, ঢাকা নার্সিং কলেজ, ঢাকা। আজকে তোমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ চৌম্বকত্ব ও চৌম্বকক্রিয়ার এই টপিকটা সম্পর্কে। তো চলো আমরা শুরু করি। তো এই হচ্ছে আমার পরিচয়। এরপর আমাদের লেকচার 6, তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব এবং তড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। তো প্রথম টপিকটা হচ্ছে তোমাদের তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব। তো সূচনা মানে শুরুর আলোচনাগুলো আমরা করি, সেগুলো হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একে বিদ্যুৎ প্রবাহের চৌম্বকক্রিয়া বলে। ধরো যদি এটা একটা বৈদ্যুতিক তার, এর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তো এই যে এরকম থাকে অনেক সময় পেঁচানো পেঁচানো, এর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া। তো সংজ্ঞাটা ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে পদার্থবিদ হান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড বিদ্যুৎ প্রবাহের চৌম্বকক্রিয়া আবিষ্কার করেন। তো ওয়েরস্টেডের নামটা হচ্ছে ভালো করে মনে রাখতে হবে। প্রশ্নে যদি এমন আসে যে বিদ্যুৎ প্রবাহের চৌম্বকক্রিয়া কে আবিষ্কার করে, তখন অ্যান্সার হবে ওয়েরস্টেড। আবার খেয়াল করতে হবে বিদ্যুৎ প্রবাহের চৌম্বকক্রিয়া, বিদ্যুৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ওয়েরস্টেড আবিষ্কার করেন। ওয়েরস্টেডের পরীক্ষা থেকে চৌম্বক ক্ষেত্রের ধারণা পাওয়া যায়। এমন প্রশ্ন আসতে পারে যে ওয়েরস্টেডের যে পরীক্ষা, এটা থেকে কিসের ধারণা পাওয়া যায়, তখন আমরা বলবো যে ওয়েরস্টেডের পরীক্ষা থেকে চৌম্বক ক্ষেত্রের ধারণা পাওয়া যায়, চৌম্বক ক্ষেত্রের ধারণা পাওয়া যায়। এরপরে আছে ওয়েরস্টেডের পরীক্ষা থেকে নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। আমরা সিদ্ধান্তগুলো দেখব। পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, আমি আগেই বলেছি। বিদ্যুৎ প্রবাহের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে। তার মানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা মানে এই তারটার মধ্যে থেকে তোমার যত বিদ্যুৎ যাবে চৌম্বক ক্ষেত্র ততটাই শক্তিশালী হবে, যত শক্তিশালী বিদ্যুৎ প্রবাহ হবে তত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। বিদ্যুৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিকও নির্ভরশীল করে। তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক যেদিকে হবে চৌম্বক ক্ষেত্রের দিকও সেই দিকে হবে। এরপরে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকে এই চৌম্বক ক্ষেত্র ততক্ষণ থাকবে। মানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে চৌম্বক ক্ষেত্র আর পাওয়া যাবে না। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি এটা অবশ্যই বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করবে, এটাও মনে রাখতে হবে। তো বিষয়গুলো আমি আবার বলছি। পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। বিদ্যুৎ প্রবাহের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করবে। বিদ্যুৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করবে। বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকে এই চৌম্বক ক্ষেত্র ততক্ষণ থাকবে। ঠিক আছে, পরবর্তী স্লাইডে আমরা যাই। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই অধ্যায়ে, সেটা হচ্ছে মেরু শক্তি এর একক হচ্ছে, এগুলো হচ্ছে সব একক। মেরু শক্তির একক হচ্ছে অ্যামিটার মিটার। চৌম্বক ভ্রামক হচ্ছে অ্যামিটার মিটার স্কয়ার। চৌম্বক তীব্রতা বা চৌম্বক প্রাবল্য হচ্ছে অ্যামিটার পার মিটার। চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা এটা হচ্ছে অ্যামিটার পার মিটার। মানে এই দুটো জিনিস হচ্ছে, এটা আর এটা দুটো জিনিস হচ্ছে সেম। তাহলে কি কি সেম দেখতে পাচ্ছি? চুম্বক তীব্রতা বা চৌম্বক প্রাবল্য, চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা। এরপরে হচ্ছে চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক ক্ষেত্র বলতে যে জায়গাটা জুড়ে এই চৌম্বকের প্রভাবটা থাকবে এটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে চৌম্বক ফ্লাক্স ঘনত্বটা বেশি থাকবে, তাই একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এর একক হচ্ছে টি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, টেম্পারেচার বা তাপমাত্রার যে প্রকাশক রাশি টি, এটার সঙ্গে চৌম্বক ক্ষেত্রের এই প্রকাশক টিকে গুলিয়ে ফেলা যাবে না। আমি আবার বলছি, এটা তাপমাত্রার সঙ্গে সেম দেখতে হলেও এটা সেম জিনিস হবে না। তো প্রশ্ন পড়ে আমাদের বুঝতে হবে কোথায় কি বুঝিয়েছে। বা এই টিকে ওয়েবার ডব্লিউবি বা ওয়েবার মিটার স্কয়ারও বলা যায়, নিউটন পার অ্যামিটার পার মিটারও বলা যায়, জুল পার অ্যামিটার পার মিটার স্কয়ার বলা যায়, অথবা গাউসও বলা যায়। বিজ্ঞানী গাউসের নাম অনুযায়ী এই এককে গাউসও বলা হয়। তাহলে খেয়াল করো বন্ধুরা, চৌম্বক ফ্লাক্স ঘনত্বকে গাউস দিয়েও প্রকাশ করা যাবে, টেসলা বা টি দিয়েও প্রকাশ করা যাবে।
অথবা এই বাকি এককগুলো দিয়ে প্রকাশ করতে হবে। এই এককগুলা তোমরা যখন মুখস্থ করবে বা পড়বে, খুব গুরুত্ব সহকারে পড়বে। এই উপরের যে পাওয়ার গুলো আছে এগুলো সবসময় নেগেটিভ, এবং এগুলো লেখার সময় ভুল করা যাবে না। এরপরে আসি চৌম্বক প্রবেশ্যতা। চৌম্বক প্রবেশ্যতার একক হচ্ছে টেসলা, মিটার, পার অ্যাম্পিয়ার, পার অ্যামিটার, বা ওয়েবার, পার মিটার, পার অ্যামিটার। চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে টেসলা, মিটার স্কোয়ার, বা ওয়েবার, বা হচ্ছে নিউটন মিটার পার অ্যামিটার। এগুলো কাছাকাছি ধরনের দেখতে, তো এগুলো পড়ার সময় খুবই সতর্কতার সাথে পড়তে হবে। এরপরে হচ্ছে যে যে রাশিগুলোর কোনো একক নেই, এই জিনিসটা মাথায় রাখবে, কোনগুলোর একক নেই। চৌম্বক গ্রাহিতা, আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, এই জিনিসগুলোর হচ্ছে কোনো একক নেই। এরপরে হচ্ছে টেসলা ইকুয়াল টু 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গাউস। ম্যাথ করার ক্ষেত্রে এই হিসেবটাও মাথায় রাখতে হবে যে 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গাউস। এবং এই টেসলা এবং গাউস এই দুইজনই বিজ্ঞানী ছিলেন। এদের আবিষ্কারকর্তা হিসেবে এদেরকে, এই এককগুলোকে এদের নাম অনুসারে বলা হয়। এরপরে হচ্ছে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র। এটা হচ্ছে গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের রাশিমালা। এটা হচ্ছে চৌম্বক বল, এটাকেও হচ্ছে এফ দ্বারা প্রকাশ করব। আমরা জানি যে সাধারণত বলকে এফ দ্বারা বা ফোর্সকে এফ দ্বারাই প্রকাশ করা হয়। তো এই ম্যাথের ক্ষেত্রে এটা হচ্ছে চৌম্বক বল, এটা সবসময় মাথায় রাখবে। তো চৌম্বক বলের রাশিমালা হচ্ছে বি ইকুয়াল টু এফ বাই কিউ ভি। এখানে এই কিউ হচ্ছে বিন্দু চার্জ বা চার্জই বলতে পারি। এখানে এই ভি এর সঙ্গে ভোল্টেজের ভি কে মিলিয়ে ফেলা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এইখানে এই ভি অর্থাৎ ছোট হাতের যে ভি আছে এটা হচ্ছে তোমার বেগ, মানে এই চার্জটার বেগ, আর এফ হচ্ছে ফোর্স, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। বি দিয়ে চৌম্বক ক্ষেত্র প্রকাশ করা হয়, এটা মাথায় রাখতে হবে। তো সূত্রটা এভাবে লেখা যাবে, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এবার এই সাইন থিটা কি করে আসলো, এটার ব্যাখ্যা আমি তোমাদের এখন না দিই, এটা বইতে তোমরা আগেও পড়েছো। তো এই থিটা এখানে প্রশ্নে তোমার যে মানটা উল্লেখ থাকবে যে কত কোণ করে চার্জটা গতিশীল, সেই কোণের মানটা তোমার এই থিটার জায়গায় বসাতে হবে। তো এখানে হচ্ছে বেগ ভি, এফ বল, এবং চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি, আর কিউ হচ্ছে বিন্দু চার্জ, এটা মাথায় রাখবা। এরপরে আসো আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে বিও-স্যাভার্টের সূত্র। বিও-স্যাভার্টের সূত্রটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই বাই টুয়াইস পাই এ। এই সূত্রটা মাথায় রাখবে। এখানে মিউ নট হচ্ছে একটা ধ্রুবক, পাই একটা ধ্রুবক, পায়ের মান আমরা জানি 3.1416। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ। আর এখানে বি হচ্ছে, এই যে এখানে লেখাই আছে চৌম্বক ক্ষেত্রের মান, এক্ষেত্রেও বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। দ্বিতীয় পয়েন্টে আমরা আসি, অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের জন্য এই চৌম্বক ক্ষেত্রের মানটা হবে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই এ। তো লক্ষ্য করলে দেখবে এই সূত্রের সঙ্গে এই 2 আর এই সূত্রের সঙ্গে 4 বাদ বাকি সব জিনিসই হচ্ছে সেম। সূত্রের পার্থক্য হচ্ছে এই সূত্রে এটা হচ্ছে অসীম না হয়ে সসীম, এই সূত্রের ক্ষেত্রে হচ্ছে এটা এখানে দেখা গেলে যাবে যে এটা হচ্ছে সসীম, বা এক্ষেত্রে একটা তারের তোমার মান দেয়াই থাকবে যে তারটা এতটুকু লম্বা, এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তোমার সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত, সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। এবং এই সূত্রে এখানে ধ্রুবক হিসেবে 2 থাকবে, এই যে 2 থাকবে। কিন্তু যখনই তার হবে অসীম দৈর্ঘ্যের, মানে তোমার তারের কোনো দৈর্ঘ্য দেয়া নেই, বা বলাই থাকবে উল্লেখ যে অসীম দৈর্ঘ্যের তারের সরল তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত, তখন আমরা দেখব যে এখানে
বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4πa। এরপরে হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? এই ক্ষেত্রে সূত্র চেঞ্জ হয়ে আবার হয়ে যাবে 2r, এখানে r হয়ে যাবে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ, এখানে r হচ্ছে। তো এই হচ্ছে বিওসাভারের সূত্রের তিনটা ভাগের মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে সসীম দৈর্ঘ্যের বিদ্যুৎ পরিবাহী তারের ক্ষেত্রে, একটা অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের জন্য, আর একটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রের তড়িৎ প্রবাহের জন্য। এরপরে হচ্ছে আমরা দেখব তড়িৎ চুম্বক ও স্থায়ী চুম্বক, মানে এই চুম্বকগুলো, স্থায়ী চুম্বকটা কি কি উপাদান দিয়ে তৈরি হয় এবং কোথায় কোথায় এগুলোর ব্যবহার হয়। ইস্পাত দ্বারা, মানে ইস্পাত দ্বারা হচ্ছে প্রথম স্থায়ী চুম্বক তৈরি করা হয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে যে প্রথম স্থায়ী চুম্বক কোনটি, তখন আমাদের তাকাতে হবে ইস্পাত। এরপর হচ্ছে আয়রনের সংকরের মধ্যে 0.8 ভাগ বা 80% বেশি কার্বন থাকলে তা স্থায়ী চুম্বক তৈরি করে। কি থাকলে? এটা হচ্ছে কার্বন থাকলে, এটা মাথায় রাখতে হবে, এবং 80% এটাও মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে স্ট্যালয় বা কাঁচা লোহা, এটা খুবই কমন একটা শব্দ, কাঁচা লোহা। তো এটাকে স্ট্যালয় বলা হয়ে থাকে। এটার মধ্যে থাকবে আয়রন এবং 4% হচ্ছে টিন। এরপর হচ্ছে অস্থায়ী চুম্বকের ব্যবহার। অস্থায়ী চুম্বকের ব্যবহার আমরা দেখতে পারবো হচ্ছে ট্রান্সফরমার, এরপর হচ্ছে মোটর বলতে হচ্ছে মানে বৈদ্যুতিক মোটর যেগুলো, জেনারেটর, বৈদ্যুতিক ঘন্টা, এরপর হচ্ছে ক্রেন, এরপর হচ্ছে টেলিফোনের এয়ারপিস, আর হচ্ছে দরজার তড়িৎ চুম্বক তালা। তাহলে কোন কোন ক্ষেত্রে হচ্ছে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে বা খেয়াল রাখতে হবে। যখন আমাদের অবজেক্টিভে এগুলো অপশনে আসবে তখন হচ্ছে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে আমাদের সঠিক উত্তর হিসেবে দাঁড়াতে হবে। তো এক্ষেত্রে খেয়াল রাখবে ট্রান্সফরমার, মোটর, জেনারেটর, বৈদ্যুতিক ঘন্টা, ক্রেন, টেলিফোনের এয়ারপিস আর দরজার তড়িৎ চুম্বক তালা। পরবর্তী স্লাইডে এরপরে আমরা দেখব স্থায়ী চুম্বকের ব্যবহার। স্থায়ী চুম্বকের ব্যবহারের মধ্যে হচ্ছে দেখব যে স্থায়ী চুম্বক তৈরি হবে স্ট্যালয় বা কাঁচা লোহা। আমরা একটু আগে দেখেছি এটা হচ্ছে আয়রনের সঙ্গে 4% হচ্ছে টিন মিশিয়ে বানানো হবে। এরপর হচ্ছে মোটরের আর্মেচার, ট্রান্সফরমারের মজ্জা এবং ডায়নামো। এই ক্ষেত্রে হচ্ছে আমরা কাঁচা লোহা ব্যবহার করব। কি কি জিনিস আবার বলছি? মোটরের আর্মেচার, ট্রান্সফরমারের মজ্জা এবং ডায়নামো। এরপরে হচ্ছে সিরামিক চুম্বক। সিরামিক চুম্বক হচ্ছে রেডিওর অ্যান্টেনা, কম্পিউটারের মেমোরির ফিতা এবং টেপ রেকর্ডারের ফিতা। এটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রায়ই এসে থাকে কম্পিউটারের মেমোরির ফিতায় আর হচ্ছে টেপ রেকর্ডারের ফিতায়। এরপর হচ্ছে ভিকালয়। ভিকালয় হচ্ছে তোমার টেপ রেকর্ডিং এর ফিতায়। এই ভিকালয় আর হচ্ছে সিরামিক চুম্বক দুটো কাছাকাছি, এটা তোমার খেয়াল রাখবে। এরপর হচ্ছে ফিকোনাল, এটা হচ্ছে তোমার লাউড স্পিকারে। ঠিক আছে, এরপরে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারি। এর মধ্যে হচ্ছে পৃথিবীর চৌম্বক অক্ষ এবং ভৌগোলিক অক্ষ অন্তর্গত কোণ প্রায় 11.5 ডিগ্রি। এটা মাথায় রাখবে। পৃথিবীর চৌম্বক অক্ষ এবং ভৌগোলিক অক্ষের অন্তর্গত কোণ হচ্ছে 11.5 ডিগ্রি। তারপরে ঢাকায় ভূচৌম্বকের আনুভূমিক উপাংশ হচ্ছে 34 × 10⁻⁻6 টেসলা। ঠিক আছে, এরপরে হচ্ছে লোহার কুড়ি বিন্দু হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস, কোবাল্টের হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, নিকেলের 400 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। এরপর হচ্ছে চৌম্বক বলরেখা, বদ্ধ বক্ররেখা। এটা অনেকটা তড়িৎ বলরেখার মতো। পরেরটাও দেখতে পারবে, এরা পরস্পরকে কখনো ছেদ করে না, এটাও তড়িৎ বলরেখার সেম। বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এরপর হচ্ছে ফেরি চৌম্বক পদার্থের উদাহরণ। ফেরি চৌম্বক পদার্থের উদাহরণের মধ্যে আমরা দেখতে পারবো হচ্ছে Mn2+, কোবাল্ট 2+, আয়রন 2+, মানে এই যে কোবাল্ট আয়ন, ফেরাস আয়ন, নিকেল আয়ন ইত্যাদি এগুলো।
এগুলা কি কি মাথায় রাখতে হবে? Mn2+, CO2+, Fe2+, Ni2+ ইত্যাদি। অবশ্যই এগুলো হচ্ছে ফেরি চৌম্বক পদার্থের উদাহরণ। এরপরে হচ্ছে ভূচুম্বকের উপাদান। ভূচুম্বকের উপাদান হচ্ছে মোট 3টি। একটা হচ্ছে বিচ্যুতিকোণ, একটা হচ্ছে বিনতিকোণ, আর একটা হচ্ছে আনুভূমিক প্রাবল্য। বিচ্যুতিকোণকে হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয়, বিনতিকোণকে প্রকাশ করা হয় ডেল্টা দিয়ে, এবং আনুভূমিক প্রাবল্যকে প্রকাশ করা হয় এইচ দিয়ে। এরপরে আমরা দেখি হচ্ছে আমরা আগের স্লাইডে দেখেছি এখানে ফেরি চৌম্বক পদার্থের উদাহরণ, এখানে আমরা দেখবো হচ্ছে প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ। প্যারাচৌম্বক পদার্থের উদাহরণের মধ্যে আছে সোডিয়াম, অ্যান্টিমনি, ম্যাঙ্গানিজ এবং তরল অক্সিজেন, আর হচ্ছে অ্যামোনিয়া। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ কি কি? সোডিয়াম, অ্যান্টিমনি, ম্যাঙ্গানিজ, তরল অক্সিজেন এবং অ্যামোনিয়া। এরপর হচ্ছে তোমার ডায়াচৌম্বক পদার্থ। ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ হচ্ছে তামা, রূপা, দস্তা, বিসমাথ, সীসা, কাঁচ, মার্বেল, হিলিয়াম, পানি, আর্গন, খাবার লবণ। এই যে আমি দেখাচ্ছি, তামা, রূপা, দস্তা, বিসমাথ, সীসা, কাঁচ, মার্বেল। এরপরে এখানে আছে হিলিয়াম, পানি, আর্গন, খাবার লবণ। এগুলো বেশ খানিকটা অনেকগুলো জিনিস, তো এগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে যে কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন কক্ষপথগুলো পূর্ণ থাকলে তারা প্যারাচৌম্বক পদার্থের ধর্ম দেখায় না, যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন আর সোডিয়াম প্লাস আয়ন। এটাও মাথায় রাখবে। হচ্ছে যে কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন কক্ষপথগুলো যদি পূর্ণ থাকে, বা আমরা এক্ষেত্রে বলতে পারি যে তারা নিষ্ক্রিয়, সেক্ষেত্রে তারা প্যারাচৌম্বক পদার্থের ধর্ম দেখাবে না। আমরা হচ্ছে এই অধ্যায়ে কিছু প্রশ্ন দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে প্যারাচৌম্বক পদার্থ নয় কোনটি? তো আমরা এই স্লাইডে দেখেছি যে ফেরিচৌম্বক পদার্থের উদাহরণ। তো এক্ষেত্রে হচ্ছে কোবাল্ট নিকেল, এখানে হবে হচ্ছে বিসমাথ। নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রের একক? অবশ্যই চৌম্বক ক্ষেত্রের একক আমি বারবার বলেছি, এটা হবে টি। তো অ্যান্সার হবে এটা। এরপরে হচ্ছে লোহার কুড়ি তাপমাত্রা কত? আগের স্লাইডে আমরা দেখেছি লোহার কুড়ি তাপমাত্রা। এক্ষেত্রে লোহার কুড়ি তাপমাত্রা হচ্ছে আমরা দেখেছি 770 সেলসিয়াস। এখানে তোমাদের অপশনে আছে কেলভিন, তো কেলভিনে কনভার্ট করলে থিঙ্ক এটা হবে। তোমরা একটু মিলিয়ে নিও, আমার সঠিকটা মনে নেই। পরে হচ্ছে তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর মেরুতে বিনতি কোণ কত? প্রথম প্রশ্নটি হচ্ছে পৃথিবীর মেরুতে বিনতি কোণ কত? পৃথিবীর উভয় মেরুতে বিনতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এরপর হচ্ছে ঢাকার বিনতি কোণ কত? ঢাকার বিনতি কোণ হচ্ছে 31 ডিগ্রি নর্থ। এরপর হচ্ছে বিষুবীয় অঞ্চলে বিনতি কোণের মান কত? বিষুবীয় অঞ্চলে বিনতি কোণের মান হচ্ছে 0। এগুলো তোমরা দেখে নিবে। এরপরে হচ্ছে পরবর্তী অধ্যায় চলে যাচ্ছে তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তিত প্রবাহ। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আছে চৌম্বক ক্ষেত্র পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতির জন্য তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় আবেশ। তো আগের অধ্যায়ে আমরা দেখেছি যে বিদ্যুৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, আর এই চ্যাপ্টারে দেখবো আমরা যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি, মানে দুটো পরস্পরকে গতিশীল করলে এদের মিথস্ক্রিয়ার ফলে যে তড়িৎ শক্তি উৎপন্ন হবে, কাইন্ড অফ আগেরটাই আমরা দেখেছি চৌম্বক শক্তি উৎপন্ন, এটাই আমরা দেখব তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ। তড়িৎ চৌম্বকীয় আবেশের নীতির উপর ভিত্তি করে জেনারেটর, ট্রান্সফরমার এগুলো আবিষ্কৃত হয়েছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে জেনারেটর এবং ট্রান্সফরমার কি কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে, তখন আমাদের দাঁড়াতে হবে এটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশের নীতি, এবং এটা অনেকটা ইলেকট্রিসিটির উপর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তড়িৎ চৌম্বকীয় আবেশ আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে। এখানে বানানটা দেখা যাচ্ছে না, ফ্যারাডে। এবং তার এই আবিষ্কার অনেক গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার ছিল। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে ডায়নামো বলে।
তাহলে ডায়নামো কি করে? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। এটা হচ্ছে মাঝে মধ্যে আসে। যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার যন্ত্রের নাম হচ্ছে ডায়নামো। আবার হচ্ছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার যন্ত্র আছে। তো এগুলো হচ্ছে প্রশ্ন পড়ে ভালো করে বুঝে তারপর অ্যান্সার করতে হবে। ডায়নামোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ ডায়নামো বা এসি ডায়নামো, আর একটা হচ্ছে একমুখী প্রবাহ বা ডিসি ডায়নামো। এটা মাথায় রাখতে হবে, এসি এবং ডিসি। যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত বা দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা যায় তাকে ট্রান্সফরমার বলে। ট্রান্সফরমার, এটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই এটা পর্যায়বৃত্ত বা দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে হবে। ট্রান্সফরমার সবসময় দিক পরিবর্তী প্রবাহ মানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে হবে, আর উচ্চ বিভবকে নিম্ন বিভবে নিবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে নিয়ে আসবে। এই কারণে ট্রান্সফরমারও দুই ধরনের হয়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ট্রান্সফরমার, একটা হচ্ছে আরোহী বা স্টেপ আপ। আরোহী বা স্টেপ আপ হচ্ছে নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, আর অবরোহী বা স্টেপ ডাউন হচ্ছে উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করে। পরবর্তী স্লাইডে দেখি যে ট্রান্সফরমার সম্পর্কিত সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে ট্রান্সফরমারের কুণ্ডলী দুটির ভোল্ট মাত্রা তাদের পাক সংখ্যার সমানুপাতিক। তাহলে হচ্ছে ভোল্ট মাত্রা বলতে বোঝাতে হচ্ছে ই, সমানুপাতিক হচ্ছে তাদের পাক সংখ্যা এন। ঠিক আছে, তো সূত্র আকারে লিখলে, যেহেতু ট্রান্সফরমারের দুটো সাইড থাকে, আমরা পরবর্তী স্লাইডে যাই, আমরা একটা ট্রান্সফরমারের ছবি দেখতে পাচ্ছি। ট্রান্সফরমারে এভাবে দুইটি তড়িৎবাহী কুণ্ডলী থাকে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা আছে সেকেন্ডারি। তো যেহেতু দুটো পাক সংখ্যা, একটা এন আর হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, তো তড়িৎ প্রবাহ যেহেতু দুটো, তো সূত্রটা লিখলে এভাবে হয় যে ইএস বা সেকেন্ডারি ইপি বা এনএস বাই এনপি। এটা হচ্ছে পাক সংখ্যা এবং ভোল্ট মাত্রার সূত্র, বা এটাকে আমরা 1 নম্বর সূত্র বলতে পারি। এরপরে হচ্ছে ট্রান্সফরমারের কুণ্ডলী দুটির তড়িৎ প্রবাহ মাত্রা তাদের পাক সংখ্যার ব্যস্তানুপাতিক, অর্থাৎ তড়িৎ প্রবাহ আই ব্যস্তানুপাতিক হচ্ছে তাদের পাক সংখ্যার, এখানে এনএস বা হচ্ছে এনপি। তো এই সূত্রকে লিখলে এর আলটিমেট রেজাল্টটা এরকম আসে, আইপি বাই আইএস ইকুয়াল টু এনএস বাই এনপি। তো এখানে দুটো শর্ত দেখি, যখন হচ্ছে মানে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা প্রাইমারি যে কুণ্ডলী আছে তার থেকে বেশি হবে, তখন হচ্ছে ভোল্টেজ মানে ভোল্টেজও সমানুপাতিক ভাবেই চেঞ্জ হবে। তো তখন হচ্ছে ট্রান্সফরমারটি আরোহী বা স্টেপ আপ হবে। আবার দেখা যাচ্ছে যখন প্রাইমারি কুণ্ডলী বা হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হবে সেকেন্ডারিটার থেকে, তখন হচ্ছে ট্রান্সফরমারটি অবরোহী বা স্টেপ ডাউন হবে। এই হচ্ছে যে মানে শর্ত, এই শর্তগুলো মাথায় রাখতে হবে। বিশেষ করে হচ্ছে যখন মানে বলবে যে ট্রান্সফরমারের যে শর্তের ভিত্তিতে তৈরি হয় শর্ত দুটি দাগাও বা আনসার করো, তখন হচ্ছে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে যে এখানে একটা ট্রান্সফরমারের হচ্ছে ছবি আছে, এখানে লেখা আছে এন প্রাইমারি টার্নস, মানে যে এই প্যাচগুলো, এর হচ্ছে এন সেকেন্ডারি টার্নস, এটা হচ্ছে প্যাচগুলো। তড়িৎ প্রবাহ আই প্রাইমারি, এটা হচ্ছে আই সেকেন্ডারি, আর সেকেন্ডারি সাপ্লাই। তো এটা হচ্ছে মোটামুটি একটা ট্রান্সফরমারের ছবি। এরপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পরিবর্তী প্রবাহ, যে প্রবাহ হচ্ছে কিছু সময় পর পর চেঞ্জ হয়। পরিবর্তী প্রবাহের মান 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে T4 সময় লাগে। আমরা তরঙ্গের অধ্যায়ে তরঙ্গ পড়েছি, যেমন তরঙ্গ হচ্ছে 0 অবস্থা থেকে শীর্ষ মানে পৌঁছাতে, এটা হচ্ছে শীর্ষ মান, এই পর্যন্ত পৌঁছাতে আমাদের T/4 সময় লাগে। একদম সেম পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তী প্রবাহের মানও যেটা হচ্ছে 0 থেকে এই দশায় আসতে T/4 সময় লাগে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে বাংলাদেশে বাসাবাড়িতে যে বিদ্যুৎ সরবরাহ করা হয় তার কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ, এটা মাথায় রাখতে হবে।
আমরা বাসায় যে বিদ্যুৎ ব্যবহার করি তার কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ, আর ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজ 220 ভোল্ট আর কম্পাঙ্ক 50 হার্জ। এটা হচ্ছে অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। এরপর হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। বিজ্ঞানী হেনরির নাম অনুসারে স্বকীয় আবেশ গুণাঙ্ককে বড় হাতের এইচ বা হেনরি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্কের কিছু বিষয় আছে, সেটা হচ্ছে গড় বর্গের বর্গমূল বা আরএমএস মান এবং গড় মানের অনুপাত। আকৃতি গুণাঙ্ক হচ্ছে গড় বর্গের বর্গমূল বা আরএমএস মান এবং গড় মানের অনুপাত। আকৃতি গুণাঙ্কের মান হচ্ছে 1.11। এটা মাথায় রাখতে হবে যে আকৃতি গুণাঙ্কের মান হচ্ছে 1.11। এরপর হচ্ছে ডিসি প্রবাহের আকৃতি গুণাঙ্কের মান হচ্ছে 1। ডিসি প্রবাহ অথবা ডাইরেক্ট কারেন্ট, যেটা হচ্ছে তোমার দিক পরিবর্তী না, অদিক পরিবর্তী আর কি, ওইটা হচ্ছে মান 1। এরপর হচ্ছে পরবর্তী প্রবাহ বা তড়িৎচালক শক্তির তরঙ্গ আকার নির্দেশ করে। পরিবর্তী প্রবাহ মানে হচ্ছে বিদ্যুৎটা অনেকটা এরকম তরঙ্গ আকারে হচ্ছে যায়, এর জন্য হচ্ছে পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক শক্তির তরঙ্গ আকার নির্দেশ করে। এরপরে হচ্ছে কিছু প্রশ্ন দেখি আমরা। প্রশ্নটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের এসআই একক কোনটি? তো এর এসআই একক হচ্ছে অবশ্যই টেসলা। এরপর হচ্ছে বাংলাদেশে যে দিক পরিবর্তী বিদ্যুৎ সরবরাহ করা হয় তার কম্পাঙ্ক কত? আমি আগের স্লাইডে দেখিয়েছি, কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ, 50 হার্জ। তো এখান থেকে আমরা 50 হার্জ দাগাবো। এরপর হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কোনটি? স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে, একটু আগে দেখিয়েছি আগের স্লাইডে, হেনরি। এই যে এখানে লেখা আছে। এরপরে হচ্ছে পরের প্রশ্নে যাই। ডায়নামোতে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো, ডায়নামোতে কি হয় আসলে? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, নাকি যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, নাকি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, নাকি তাপ শক্তি তড়িৎ শক্তিতে? তো আমরা শুরুতেই ডায়নামোর একটা স্লাইড আছে, ওটাই চলে যাই। এই যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে হচ্ছে ডায়নামো বলে। তাহলে আমরা প্রশ্নে ফিরে আসি। যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে, সেটাই হচ্ছে ডায়নামো শক্তি রূপান্তর। এরপর হচ্ছে একমুখী বিদ্যুৎ প্রবাহের কম্পাঙ্ক কত? একমুখী বিদ্যুৎ প্রবাহের কম্পাঙ্ক হবে 0। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আমরা ট্রান্সফরমারের চলে যাই স্লাইডে। এই যে যখন হচ্ছে মানে গৌণ যে কুণ্ডলীটা ওটা হচ্ছে প্রাইমারি থেকে ছোট হবে, মানে বড় হবে, তখন হচ্ছে সেটা স্টেপ আপ হবে। তাহলে স্লাইডে ফিরে যাই। এই যে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এরপরে হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি। সেটা হচ্ছে সমপ্রবাহ বা ডিসি বা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, যেটা অপেক্ষা পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট এটা হচ্ছে বেশি বিপজ্জনক। সেটা হচ্ছে যখন ডিরেক্ট বা সমপ্রবাহ হয় তখন সাধারণত 220 ভোল্ট যে তড়িৎ প্রবাহিত হয়, আর যখন এটা পরিবর্তিত হয় তখন হচ্ছে সাধারণত এটা চেঞ্জ হয়ে 311 ভোল্টের কাছাকাছি হয়ে যায়। তো এই পরিবর্তী প্রবাহ হচ্ছে বেশি বিপজ্জনক, যেহেতু এর ভোল্টেজ বেশি থাকে। এরপর হচ্ছে পরিবর্তী প্রবাহের গড় মান, এটা হচ্ছে 0.637 ইন্টু শীর্ষ মান। এটা একটা মানে গাণিতিক ইকুয়েশনের মতো, এটা মাথায় রাখতে হবে, 0.637 ইন্টু শীর্ষ মান। এরপর হচ্ছে গড় বর্গের বর্গমূল মান বা আরএমএস মান হচ্ছে 0.707 ইন্টু শীর্ষ মান, আর শীর্ষ মান হচ্ছে √2 ইন্টু গড় বর্গের বর্গমূল মান বা আরএমএস মান। ঠিক আছে, যখন এখানে শীর্ষ মান চাবে তখন হচ্ছে
গড় বর্গের বর্গমূল মানটা দেয়া থাকবে, ওটার সঙ্গে √2 গুণ করতে হবে। যখন হচ্ছে গড় বর্গের বর্গমূল মান চাবে তখন হচ্ছে হয়তো শীর্ষ মান দেয়া থাকবে, তার সঙ্গে আমাদের 0.707 এটা হচ্ছে গুণ করতে হবে। আর যখন হচ্ছে আমাদের পরিবর্তী প্রবাহের গড় মান চাবে তখন হচ্ছে আমরা শীর্ষ মানের সঙ্গে 0.637 এটা গুণ করব। তো এই ছিল আমার ক্লাস। ধন্যবাদ সবাইকে।